আমি জানি এই দুটো ডিভাইস নিয়ে আপনারা অনেকেই কনফিউজড। নাথিং ফোন 4A Pro কিনবো নাকি স্যামসাং গ্যালাক্সি A57 5G কিনবো, ক্যামেরার জন্য কোনটা ভালো হবে, এ বিষয় নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে আছেন। হ্যাঁ, আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলছি নাথিং ফোন 4A Pro নিয়ে, বাট অবশ্যই এই ডিভাইসের সাথে ছোট একটা কম্পেয়ারও আমরা রাখবো। সেক্ষেত্রে আপনি নিজেই ধরতে পারবেন কোন ক্যামেরাটা আপনার জন্য সেরা হচ্ছে। ক্যামেরার জন্য হলে আপনি কি স্যামসাং নিচ্ছেন নাকি নাথিংটাই নেবেন। দেখুন, নাথিংয়ের ক্ষেত্রে বরাবরই আমরা দেখেছি বোল্ড ডিজাইন, ডিফারেন্ট ডিজাইন এবং স্মার্টফোন ইন্ডাস্ট্রির সমস্ত রুল ব্রেক করে স্পেশাল ডিজাইন দিয়ে ওরা ট্রাই করে এবং প্রত্যেকটা জেনারেশনেই সেটা আমরা খেয়াল করেছি। এবারে এসে একেবারে ব্যতিক্রম কিছু দেখছি। হ্যাঁ, নতুনত্ব তো অবশ্যই রয়েছে, কিন্তু ইউনি বডি ডিজাইনের একটা স্মার্টফোন নিয়ে আসছে ওরা, যার বডি ফ্রেম এবং রিয়ার প্যানেল টোটালি অ্যালয় দিয়ে তৈরি এবং স্মার্টফোনটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তার চাইতে বেশি ভালো লাগছে যখন হাতে নেবেন। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ফ্রেম, অ্যালুমিনিয়াম ব্যাক হওয়াতে স্মার্টফোনটা ধরে অন্যরকম ফিল পাওয়া যায়। অনেকদিন পরে এই ধরনের ফোন দেখছি। এবারের ওই আইফোনও এসছে, iPhone 17 Pro Max, তো ওটাতে যে ইস্যুটা আছে সেম ইস্যুটা আপনি এখানেও ফেস করতে পারেন। বিষয়টা হচ্ছে, যদি কোনো মেটাল বা কোনো কিছুর উপরে খোঁচা লাগে তাহলে অবশ্যই এর কালারটা উঠে যাবে, ডেন্ট পড়বে এবং সেক্ষেত্রে এটা পার্মানেন্ট হয়ে যাবে। তো একটু যত্নশীলভাবে ব্যবহার করা উচিত হবে অবশ্যই, অন্যথায় দেখবেন আপনার শখের ফোনটাতে আপনি আরও কয়েকটা সুন্দর ডিজাইন করে ফেলছেন আর কি। 3.5mm হেডফোন জ্যাক ওরা দেয়নি, বাট ক্যামেরা মডিউলের জায়গাটা দেখুন, এইটা কিন্তু একটু রোবোটিক টাইপের একটা ভাইব ক্রিয়েট করে, একটু টেকি একটা ব্যাপার আছে। তাছাড়াও আমরা এখানে একটা ম্যাট্রিক্স ডিসপ্লে দেখছি যেটা গোল এবং এর পাশে আরেকটা ডট রয়েছে, রেড কালারের ডট, যেটা হচ্ছে ক্যামেরা যখন রোল অন হয় তখন মূলত এইটা ব্লিঙ্ক করে। বাট এইখানে যে ডিসপ্লেটা থাকছে, ম্যাট্রিক্স ডিসপ্লেটা, এইটা রেগুলার ধরুন ঘড়ির কাজ করছে, আবার ধরুন নোটিফিকেশনের কাজ করছে। একই সাথে রিয়ার ক্যামেরার ডিসপ্লে হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ রিয়ার ক্যামেরা অন করলে এই ডিসপ্লেতে আপনাকে দেখা যাবে। আদতে ওইটা আপনি না কি বোঝার কোনো উপায় নেই, কারণ এত বড় বড় ডট যেখানে আপনার টোটাল ফেস বা আপনার যে অবয়বটা সেটা সে আসলে ফুটিয়ে তুলতে পারবে না, কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, এই ক্যামেরা থেকে যেটা নিচ্ছে সেই জিনিসটা ওখানে ওরা কাস্ট করা ট্রাই করতেছে, বাট অবয়বটা ওইভাবে আসলে ধরতে পারে না। সো ওইটা খুব একটা কাজের কিছু হবে না। কেউ যদি মনে করে থাকেন আমি রিয়ার ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবো এই ছোট্ট ডিসপ্লেটাতে আমার নিজেকে দেখতে পাবো ক্লিয়ারলি, নো, সেটা হবে না। কিন্তু এটা অন হয়, এটুকু বোঝা যায়। 210 গ্রামের মতো রয়েছে এর ওজন, IP65 এর রেটিং থাকছে। বর্তমান সময় দাঁড়িয়ে IP65 এটা যে প্রাইস সেগমেন্টের ডিভাইস, সেই জায়গা থেকে আসলে বেমানান, একদমই বেমানান। বরং IP68 ওদের যাওয়া উচিত ছিল। নাথিং এর কোনো ফোনেই বোধহয় আমরা IP68 দেখছি না, তো এই জায়গায় একটু পিছিয়ে আছে, যেটা মাথায় রাখতে পারেন। নাথিং ক্লেম করছে এই স্মার্টফোনটাতে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ওরা ব্যবহার করছে ফর তাদের এই ইউনিবডি ডিজাইন। এখন যদি হ্যাঁ ওরকম কিছু হয়, ওইরকম মেটাল হলে তুলনামূলকভাবে শক্ত হবে আর কি। বাই দ্য ওয়ে, নাথিং ফোন 4A Pro বাংলাদেশ মার্কেটে কিন্তু মাত্রই এসছে, আমাদের কাছে 3-4 দিনের মতো রয়েছে আর কি। তো এই ভিডিওতে আমরা অবশ্যই একটা ওভারভিউ তুলে ধরবো, বাট একদম ইনডেপথ অ্যানালাইসিস সেগুলো নিয়ে আমরা আরো 20-25 দিন পরে যেতে পারবো। আমাদের কাছে এটা পাঠিয়েছিল রিও ইন্টারন্যাশনাল, তাদের কাছে আপনারা রাইট নাও এই ডিভাইসটা তো পাবেনই, এছাড়া বর্তমান সময়ের সমস্ত রকম জনপ্রিয় ডিভাইসগুলোই অ্যাভেলেবল পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে রিও ইন্টারন্যাশনালের ইনফরমেশন মেনশন করা আছে। আচ্ছা, যদি ডিসপ্লেতে আসি, নাথিং এর ডিসপ্লে পার্সোনালি আমার কাছে ভালোই লাগে। অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে কালারটা একটু নিউট্রাল জায়গা থেকে দিচ্ছে, বা একদম অনন্য অ্যামোলেডের মতো অত বেশি ক্রিস্প, অত বেশি ভাইব্রেন্ট ভিভিড টাইপের কালার না। বাট দেখুন, এই ফোনটার চিন বেজেল কিন্তু অনেক বেশি ন্যারো এবং সিমেট্রিক্যাল, যেখানে নাথিং ফোন 4A যেটা, ওইটা নিয়ে আমরা বলছিলাম যে বেজেল এরিয়া আরও বেশি ন্যারো করা উচিত ছিল। এইটাতে এসে কিন্তু আমরা সেই ব্যাপারটা দেখছি যে আসলে এটা ন্যারো আছে। টপ সেন্টারে 5 হোল কাট আউট রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একটু বেশি নিচে লাগতে পারে, যেটা আমার কাছে লাগে আর কি। এইটা আরেকটু উপরে দিলে ফোনের সাইজ অনুযায়ী পারফেক্ট পজিশন হয় আর কি, যদিও এগুলো ইউজ টু হয়ে যাওয়ার একটা বিষয়। এমনিতে এই ফোনের ডিসপ্লে সাইজ হলো 6.83 ইঞ্চ, অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিচ্ছে। LTPS প্যানেল মূলত এইটা, LTPO হলো তো কোনো কথা ছিল না। 2160 হার্টজ হচ্ছে গিয়ে PWM ডিমিং, এটা আর একটু উপরের দিকেও থাকতে পারতো আর কি। HDR10+ এর সাপোর্ট আছে এবং 5000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে বলে ওরা ক্লেম করে। এখন এই 5000 নিটস তো আর আপনি সবসময় পাবেন আর কি। HBM এর ক্ষেত্রে ধরুন 1700-1800 আশেপাশে, তো সেক্ষেত্রে এটা ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটেও খুব সহজেই দেখা যায়, কোনো ধরনের স্ট্রাগল ছাড়াই। সো আপনার ব্রাইটনেস নিয়ে প্রবলেমে পড়তে হবে না, একটু শিওর থাকতে পারেন। টাচ রেসপন্স তো ভালো আছে, কিছু অ্যাপের ক্ষেত্রে 90 হার্টজ পর্যন্ত লক করতে আমি দেখেছি, তবে 120 হার্টজ পর্যন্ত মোস্টলি রান করে এবং সুপার স্মুথ মনে হবে, বাটার স্মুথ ডিসপ্লে বলা যেতে পারে। এখন যে বিষয়টা নিয়ে একটু আগে বলছিলাম যে নাথিং এর প্রায় প্রত্যেকটা ডিভাইসে আমরা খেয়াল করেছি ডিসপ্লের কালার টোনটা একটু নিউট্রাল টাইপের দেওয়ার ট্রাই করে না। IPS এর মতো ওরকম না, IPS এর চাইতে একটু ভাইব্রেন্ট, কিন্তু একদম অ্যামোলেড বা সুপার অ্যামোলেড যেগুলো দেখে আমরা অভ্যস্ত, লাইক আপনি এটার সাথেও বলতে পারেন স্যামসাং গ্যালাক্সি A57, এটার সাথে
যদি কম্পেয়ার করেন দেখবেন যে এইটার কালারটা একটু বেশি বুস্টেড। সেম ভিডিও যদি আপনি রান করেন সেক্ষেত্রে বোঝা যাবে যে এইটার কালারটা একটু ভাইব্রেন্ট লাগবে। এখন এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ডিসপ্লে শার্পনেস, রেজুলেশন অ্যান্ড কন্ট্রাস্ট লেভেল সব জায়গা থেকে ওকে আছে। অনলাইন থেকে যতটুকু জানতে পারলাম এটার ডিসপ্লেতে Corning Gorilla Glass 7i এর মধ্যে প্রোডাকশন আছে। আর একটু বেটার কিছু দিতে পারতো ওরা, দিলেই বরং বেটার হতো, যেহেতু বডি ফ্রেম সবকিছু মেটালের, এই ধরনের ফোনে আঘাত লাগলে সহজে ডিসপ্লে ভাঙার পসিবিলিটি থাকে আর কি। তো এমনিতে ওভারঅল ডিসপ্লে নিয়ে আমার কমপ্লেনের জায়গা বলতে হয়তো কারো ক্ষেত্রে মনে হতে পারে কালারটা আরেকটু ভাইব্রেন্ট হলে ভালো হতো, আর এই প্রোটেকশনের জায়গাটাতে আরেকটু ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল। দ্যাটস ইট। আচ্ছা, এবার যদি আমরা ক্যামেরাতে চলে আসি, ফাইনালি স্মার্টফোনটার রিয়ারে মোট 3টে শুটার আছে, যেখানে 50, 50 এবং 8 মেগাপিক্সেল আমরা দেখছি। মেইন শুটার টেলিফটো, যা আপনাকে 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম দেবে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল। এখন এরকম একটা ডিভাইস থেকে যার দাম কারেন্টলি রয়েছে 54 এর মতো অ্যারাউন্ড এরকম, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি ডেফিনেটলি ফ্রন্ট ফেসিং ক্যামেরাও 4K আশা করবেন। বাট এটার ক্ষেত্রে দেখা যায় অনলি রিয়ার ক্যামেরায় আমরা 4K পাচ্ছি, তাও 30fps এর সাথে। এইটা আসলে ভ্যালু ফর মানির জায়গায় রাখতে পারছে না। আচ্ছা, ক্যামেরার প্রসঙ্গে বলছিলাম আমরা এই ডিভাইসের সাথে কম্পেয়ার করে দেখবো। ডেফিনেটলি আমরা কম্পেয়ার করবো, বাট তার আগে চলুন উনি আসলে কেমন রেজাল্ট দেয় সেটা আগে শুনি, তারপরে না হয় কম্প্যারিজনে আমরা যাচ্ছি। আমার কাছে যেটা মনে হয়েছে, নাথিং ফোন 4a প্রোর মেইন ক্যামেরাটা বেশ ডিসেন্ট একটা আউটপুট দিতে পারছে, যেখানে শার্পনেস ভালো, ডিটেইল ভালো। আপনি জুম করতে চাইলেও দেখবেন যে জুম করার পরও ছবিগুলো ব্যবহার করা যায়। অ্যাটলিস্ট 2x পর্যন্ত মেইন ক্যামেরার ছবি জুম করে সহজেই ব্যবহার উপযোগী। প্রপার লাইটিং কন্ডিশনে ছবিগুলো যথেষ্ট ক্রিস্প আসে, ছবিতে বেশ ভালো রকমের ব্রাইটনেস রয়েছে। হ্যাঁ, একেবারে ক্রিটিক্যাল জায়গা, আই মিন খুব এক্সপোজার রয়েছে, হাই এক্সপোজার, সে সমস্ত জায়গাগুলো ব্যালেন্স করতে গেলে এক্সপোজার কন্ট্রোলিংয়ে একটু সমস্যা আছে, যেটা ফিক্সেবল আমি মনে করি। তাছাড়া কালার টোনটা ভালো লাগবে, একেবারে ন্যাচারাল লেভেলের কালার না, বরং নাথিংয়ের প্রিভিয়াস জেনের থেকে বলা যেতে পারে এটার কালারটা আরেকটু ভাইব্রেন্ট করছে, ওরা একটু ওয়ার্মিশ টোন দেয়, যেটা দেখতে ভালো লাগছে। কিন্তু তাছাড়া শ্যাডোর দিকে আমরা ডিটেল ভালো পেয়েছি। এইটার কালার টোনটা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে, মানে একদম অতিরঞ্জিত কালারফুল না, আবার একেবারে ফ্ল্যাট টাইপের না। শ্যাডোতেও ভালোই ডিটেল ধরে রাখছে, তবে নাইট মোড অন করে নিলে বেশ বেটার আউটপুট পাবেন এই ডিভাইসটা থেকে লো লাইট কন্ডিশনে। সেক্ষেত্রে আপনার একদম সুপার স্টেডি হাতেও ধরে রাখার প্রয়োজন পড়ে না। অন্যদিকে এর যে টেলিফটো জুম লেন্সটা, এটাতে বেশ ভালোই মজা পাবেন। এই ডিভাইসটাতে আপনি 140x জুম করতে পারবেন, 3.5x পর্যন্ত তো অপটিক্যাল রয়েছে, এরপরে আপনি মোটামুটি 140x পর্যন্ত যেতে পারবেন। ওরা যদিও ক্লেম করে আপনি আরো কিছুটা ডিজিটাল জুম করে সেটাতেও লসলেস ছবি পাবেন, লাইক 6x এ গেলেও আপনি লসলেস জুমের কাতারে রাখতে পারেন, বাট আসলে ওই লেভেলে তো হয় না, কিন্তু ব্যবহার উপযোগী ছবি দিতে পারে। আমরা একদম সর্বোচ্চ জুমেও ছবি তুলছিলাম, তোলার সময় যেমনটা দেখা যায় আপনার প্রসেসিং ছবিগুলো মোটামুটি ঠিক করার ট্রাই করে, বাট এত হাই জুমের ছবিগুলো আসলে খুব একটা ডিটেল থাকে না। এমনিতে এখানে এসে মজা পাবেন পোর্ট্রেট মোডে, বেশ কয়েকটা ফোকাল লেন্থ আপনি ছবি তুলতে পারবেন। অপটিক্যালি জুম হচ্ছে, যার ফলে শার্পনেস, ডিটেল ভালো ধরে রাখতে পারছে। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও কিন্তু আর্টিফিশিয়াল লাগে না। জাস্ট আমি সাবজেক্ট সেপারেশনের ক্ষেত্রে একদম ক্রিটিক্যাল জায়গাগুলোতে এজ ডিটেকশন একটু মিসম্যাচ পেয়েছি, এর বাইরে কিন্তু একদমই সুন্দর ছবি দিতে পারে যখন আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলবেন। তবে আলট্রা ওয়াইডটা এইটা খুব একটা যাচ্ছই হয় নাই, ওর যে ছোট ভাই তার সাথেই মিল রাখে অলমোস্ট। এইটা আবার হয়ে গেছে ধরুন অ্যারাউন্ড 30K প্রাইস পয়েন্টের ডিভাইসগুলোর মতো, যেখানে আমরা ডাইনামিক রিলস হ্যান্ডেলও ততটা বেটার দেখছি না, এবং এইটার কালারটাও কিছুটা ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করছে, আর লো লাইট এটা কিন্তু ভালো পারফর্ম করবে না। সো আলট্রা ওয়াইডটা একেবারে বেসিক লেভেলে থেকে যায়। আর থাকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। হ্যাঁ, এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল। এইটার ছবিতে আবার ম্যাক্সিমাম মানুষ সন্তুষ্ট থাকবেন। আপনি যদি আউটডোরে গিয়ে ভালো লাইটিং কন্ডিশনে ছবি তুলেন, সেক্ষেত্রে আপনারা ডিটেলের পরিমাণ কিন্তু ভালো লক্ষ্য করবেন। মেইন ক্যামেরার মতো ডাইনামিক রেঞ্জ একদম অতটা ওয়াইডার না ঠিকই, কিন্তু অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো আউটপুট দিচ্ছে। এবারে ফাইনালি আমাদের আসা উচিত কম্পারিজনে। আমরা যে কাজটা করবো, এই দুইটা স্মার্টফোন দিয়ে সাইড বাই সাইড কয়েকটা ছবি নিব, যা আপনারা দেখে নিজেরাই কমেন্ট করবেন আসলে আপনার কাছে কোনটা ভালো লাগছে। আমি আমার মতামত যদি দেই, এই স্মার্টফোনটা মানে স্যামসাংটা পিছিয়ে পড়বে টেলিফটো না থাকার কারণে, বাট এগিয়ে থাকবে আবার এর আলট্রা ওয়াইডের কারণে। বাকিটা আপনারা বলুন। যাই হোক, 54,000 টাকার এই ডিভাইসটা, মানে বর্তমান মার্কেটে দাম তো 54,000-এ রয়েছে, সেই জায়গা থেকে ক্যামেরার জন্য একদম সুপার ডুপার ডিল না, অবশ্যই এর চাইতে বেটার ডিল আপনি পাবেন। কিন্তু এটার দাম যদি কমে কিনা 50-এর নিচে চলে আসে, তখন গিয়ে আবার বলা যেতে পারে হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে, বা ক্যামেরার জন্য হ্যাঁ আমি এটাকে চয়েস করতে পারি অ্যাজ এ ব্যালেন্সড ডিভাইস। অ্যাজ এ ব্যালেন্সড ডিভাইস বলার একটা কারণ আছে, কারণ হলো স্মার্টফোনটার পারফরমেন্সের জায়গাটা। এটা আউট অফ দ্য বক্স রান করছে অ্যান্ড্রয়েড 16-এ, আর ম্যাজিক ওএস 4.1 রয়েছে, এবং তিনটা ওরা মেজর আপডেট দিবে। আর একটা বছর
বছর বেশি দিলে তো ভালো হইতো না? অনেকে দেয়, কম্পিটিটর রয়েছে যাদের কাছ থেকে আপনি 4টা পাচ্ছেন আর কি, সেই জায়গা থেকেই বলা। এখন সবচাইতে বড় বিষয় হচ্ছে নাথিং এর ইউআই। অনেকেই রয়েছে শুধুমাত্র নাথিং এর ইউআই এর জন্যই নাথিং এর ফোন ব্যবহার করে, এবং এইটার ইউআই সত্যি ভালো লাগার মতো, যথেষ্ট ক্লিন, কিন্তু আমরা এখানে প্রয়োজনীয় ফিচার সবকিছুই পাবো, যে জায়গা থেকে কাস্টমাইজেশনের প্রচুর সুযোগও রয়েছে। হ্যাঁ, একদম এআই এর ছড়াছড়ি তো এতে নেই, বাট আপনার কাজবাজ চলে যাবে। যেমন এসেনশিয়ালস বাটন যেটা আছে, এটা স্ক্রিনে যা চলে সেটাকে রেকর্ড রাখতে পারে এবং একটা সামারাইজ আপনাকে দিতে পারে। তাছাড়া এখানে জেমিনাই ইনবিল্ট রয়েছে, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। একেবারে বর্তমান সময় স্যামসাং এর ডিভাইসগুলোতে আমরা যে ধরনের এআই ফিচার্সগুলো দেখি, একদম সবকিছু তো নেই, বাট আপনার রেগুলার কাজবাজকে আরেকটু সহজ করার জন্য যা দরকার সেগুলো আছে। কিন্তু যেটা আমি বলছিলাম, যে ওদের ইউআই থেকে খুবই ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন, যেখানে আপনার কোনো ধরনের ডিলে বা ল্যাগ কিংবা ওই অ্যাপ ক্র্যাশ করছে এই জাতীয় প্রবলেম ফেস করবেন না। তাছাড়া ওভারহিট হয়ে যাচ্ছে কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে গেলে অটোমেটিক ক্র্যাশ করে বের করে দিচ্ছে না, এরকম কোনো প্রবলেম ফেস করবেন না। এমনকি অ্যাপ ওপেন ক্লোজের ক্ষেত্রেও আপনি দেখবেন যে যথেষ্ট ফাস্ট ওপেন করতে পারছে। বাই দ্য ওয়ে, এসওসি কি রয়েছে? না, খুব আহামরি এসওসি নেই এখানে। রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4, UFS 3.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। এইটা আরেকটু উপরের লেভেলে থাকা দরকার। যখন আপনি 50,000 প্লাস দিয়ে একটা ডিভাইস কিনবেন, তখন 4.1 তো আশা করবেন, এটাই স্বাভাবিক। এখন ওই জায়গায় একটু কমতি আছে, ওইটাতে যদি আরেকটু ইমপ্রুভমেন্ট থাকতো, সত্যি বলতে এই স্মার্টফোন থেকে আরও বেটার বাটারি স্মুথ রেজাল্ট পাওয়া যেত। আর একটা বিষয় খেয়াল করেন, এই স্মার্টফোনটা আপনার পাবেন 8GB র্যাম এবং 12GB র্যামে। আমার তো মনে হয় এই ধরনের ফোন 12GB র্যাম থেকেই শুরু করা উচিত ছিল। আর এদিকে 256, সেই সাথে 128। আমি কয়েকদিন আগে মনে হয় একটা 35,000 টাকা প্লাস স্মার্টফোনের ক্ষেত্রেই বলছিলাম যে 128GB মানে ব্যাপারটা এখন আর যায় না। তো এই ফোনের সাথে তো আরও যায় না। এটা শুরুই হওয়া উচিত ছিল 256 থেকে, এবং সেই সাথে 12 দিয়েই শুরু করলে জোস হইতো, এবং এই দামের সাথে মানে তখন মনে হইতো যে এটা সিঙ্ক করতেছে, এটা ঠিক আছে। এখন ধরেন আপনি 128 কিনবেন, মানে এটা তো হয় না, এই দামে এটা হয় না আসলে। সো স্ন্যাপড্রাগন 7 Gen 4, এইটাকে আমি কোনোভাবেই 54,000 টাকার আদর্শ চিপ বা সেরা চিপের কাতারে রাখতে পারবো না, কারণ এর চাইতে বেটার কিছু এক্সিস্ট করতে দেখি আমরা। অনার বলেন, আইকিউ বলেন, এই ধরনের ডিভাইসগুলোতে আরও বেটার চিপ এক্সিস্ট করতে দেখি। নাথিংয়ের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি ওদের এই যে মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের যে ডিভাইসগুলো হয়ে থাকে, এগুলোতে সাধারণত এই টাইপের এসওসি ওরা ইউজ করে আসছে। আর ওরা আসলে একেবারে সুপার পারফরমেন্স ডিভাইসও তৈরি করে না, ওরা মোটামুটি ট্রাই করে একটা ব্যালেন্স টাইপের ডিভাইস দেওয়ার জন্য, পারফরমেন্সটা ওরকমভাবে আসবে। তো সেই জায়গাটা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে। ইউআই এর অপটিমাইজেশন যেহেতু ভালো, আপনি ডে টু ডে লাইফে সমস্ত কাজ বাজ থেকে শুরু করে কখনোই আপনি ফিল করবেন না যে আপনি একটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ফোন ব্যবহার করছেন, তার চাইতে বেটার ফিলেই দিচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু ভাই, অনেকেই চাইবেন যে আমি 55,000 টাকা দিয়ে বা 54,000 টাকা দিয়ে একটা ফোন কিনবো, আমি তো মাঝে মাঝে গেমিং টেমিং করবো, আর না করলেও আমার পারফরমেন্সটা ওরকম থাকা লাগবে। সেক্ষেত্রে আসলে এই জায়গাটা দুর্বল। এখন এই ডিভাইস দিয়ে আপনি পাবজির মতো গেম প্লে করতে পারবেন। আমরা 90 FPS পর্যন্ত দেখলাম, এখন পর্যন্ত আসছে। এটা 120-তে যাওয়ার কথা, তবে এখন 90-তে পাবেন, এবং 90-তে স্মুথ রেজাল্ট দিতে পারছে। সামটাইমস ফ্ল্যাকচুয়েট করে কিছুটা ফ্রেম রেট, বাট একেবারে মানে 80-র নিচে চলে আসছে এরকমটা আমরা পাইনি। তাছাড়া সিউডিও কিন্তু বেশ অপটিমাইজ রেজাল্ট দিচ্ছে এই ডিভাইসটার সাথে। তারপরও দেখা যাক, আরও বেশ কিছু গেম টেম আমরা প্লে করে দেখবো না পরে কি অবস্থা কি হয়। কিন্তু এটুকু মাথায় রাখতে পারেন, আপনি যদি ডেডিকেটেডলি গেমিং এর জন্য নিতে চান, তাহলে এই ফোনের চাইতে বেটার এক্সিস্ট করে, আপনি সেগুলোর দিকে যান। ইভেন আমার মনে হয় স্ন্যাপড্রাগন 8 Gen 5, সেটাও আপনারা পাবেন। তো আপনার মানে এটা গেমিংয়ের জন্য কেন চয়েস করতে হবে? বাট ব্যালেন্স পারফরমেন্স নিয়ে যদি সন্তুষ্ট থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই এসওসি এর ইউআই খুব ভালোভাবে সন্তুষ্ট করতে পারবে। স্টেরিও স্পিকার আছে, যথেষ্ট লাউড সাউন্ড দেয়, ক্লিয়ার সাউন্ড দেয়, ডেপথও ভালো, কিন্তু বটম ফায়ারিংটা একটু বেশি লাউড আর কি। এই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা রয়েছে, এটার পজিশন তো বলছিলাম যে একটু নিচ দিকে, কিন্তু একুরেট রেজাল্ট দেয়, মোটামুটি ফাস্ট। ব্যাটারির ক্ষেত্রে এই স্মার্টফোনটার দুইটা ভেরিয়েশন পাওয়া যায়, যেমন একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান মার্কেটের জন্য, আর একটা হচ্ছে ইউএসএ মার্কেটের জন্য। আপনারা ইন্ডিয়ান মার্কেটের জন্য যেটা, ওটাই তো মোস্টলি কিনবেন হয়তো, সেক্ষেত্রে আপনারা 5400 mAh পাবেন, আর অন্য ভ্যারিয়েন্টে 5080 mAh রয়েছে। এমনিতেই ব্যাটারি কম, তার উপরে আবার এত বৈষম্য, আমি জানি না কেন। এটা সাপোর্ট নিচ্ছে 50 ওয়াট চার্জিং সিস্টেম, বাট এর বক্সে আপনি ওটা পাবেন না। মানে কি একটা অবস্থা। এরা এদের জন্মলগ্ন থেকেই কোনো চার্জার দেয় না, কিছু করার নেই। সো আপনাকে চার্জার কিনে নিতে হবে। এখন নাথিংয়ের চার্জারের দাম অনেক, চাইলে সেটা কিনতে পারেন অবশ্যই, বাট যদি একটু কম দামের মধ্যে ভালো কিছু নিতে চান, 18 মাসের ওয়ারেন্টি সহ, আপনারা QCO এর চার্জার চয়েস করতে পারেন, জ্ঞান টেকনোলজির, গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজির। তো ওইটা আমি নিজেও ব্যবহার করি আমার স্যামসাং S26 আলট্রার সাথে। ওইটা সেই জায়গা থেকে রিকমেন্ড করা যায়। ইভেন 45 ওয়াট একটা রয়েছে, 67 নাকি 66 ওয়াট একটা আছে, আপনি ওটাও দেখতে পারেন আর কি। এই এখন ব্যাটারির ব্যাকআপে যদি আসি, ব্যাটারির সাইজ অনেক কম মনে হলেও বর্তমান সময় অনুযায়ী এটা বিলো স্ট্যান্ডার্ড, এটা সত্যি কথা। কিন্তু ব্যাকআপ একদিন সে দিতে পারে। প্রায় 8 ঘন্টার কাছাকাছি এসওটি দেয়, একেবারে 8 ঘন্টা পর্যন্ত পাবেন না, বাট 8 ঘন্টার কাছাকাছি এসওটি দেয়। চার্জিং টাইমে মোটামুটি এটা হিট জেনারেট করতে আমি দেখেছি, মেটাল বডি যেহেতু হাতে ফিলটা একটু বেশি দেয়। ইভেন গেমিং এর টাইমেও আমরা এটা মোটামুটি হিট জেনারেট করতে দেখছি, মানে যতটুকু হিট রিজেনারেট করে তার চাইতে হাতে ফিলটা বেশি দেয়। এর মাঝে ওরা একটা ভেপর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে, বাট আমার যেটা মনে হয় অপটিমাইজেশনই ভালো হওয়াতে এটা ওভারহিটের দিকে যাচ্ছে না আর কি।
এটাই 100% করতে আপনার এই ফোন মোটামুটি 70 মিনিটের কাছাকাছি সময় লাগবে আর কি। নেটওয়ার্ক রিসিপশন ভালো আছে, ওখানে কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন না, এমনকি ওয়াইফাই রিসিপশনও যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে এই ডিভাইসটি। ইউনিক ফোন, হঠাৎ করে আপনার হাতে কেউ দেখলে জিজ্ঞেস করবে বা তাকিয়ে থাকবে যে এই জিনিসটা কি জিনিস, এরকম একটা ব্যাপার তো অবশ্যই থাকে। তবে এটার যে দাম, এই দামটা আসলেই অনেকটা বেশি মনে হয়। আগে কিন্তু নাথিংয়ের এই সিরিজটাকে আমরা দেখতাম আরো কম দামে নিয়ে আসতো, বাট এবারে এসে হ্যাঁ এটা সত্যি যে ইমপ্রুভমেন্ট অনেকটাই এসছে, অনেক নতুনত্ব রয়েছে, আগের থেকে একটু বিগ জাম্প দিচ্ছে, কিন্তু দামের ক্ষেত্রে জাম্পটা একটু বেশি হয়ে গেছে আর কি। ওইটা আর একটু কম থাকলে ভালো হতো। এমন না যে বাংলাদেশে দাম বেশি, গ্লোবালিই বা ইন্ডিয়ান মার্কেটেই বলেন, সব জায়গায় যে লঞ্চ করছে ওরা, সেখানেই দাম আসলে বেশি দিয়ে লঞ্চ করছে। এখন দাম কমবে আশা করা যায়, কিন্তু অনেক যে কমে যাবে এমনটা আশা করা যায় না। তবে আমি আশা করবো 50-এর নিচে চলে আসুক, আর সেই জায়গা থেকে আসলে ব্যালেন্স ফোন হিসেবে খুবই ভালো একটা ডিল হতে পারে। আপনাদের কাছে নাথিংয়ের এই ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ক্যামেরার জন্য হলে আপনি এই দুটোর মাঝে কোনটা চয়েস করতেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।